Officers, this Colonel Chaudhary, presiding officer of the court martial. Would you introduce yourself? Please. This is Major Arif. This is Major Mahmoud. Ashami Kurkil sir. Major Rafi Khan, Amlarwadi sir. Subedar Jannas, Imamla Shakhi. Major Arif, Sir. আমরা এখন শপথ বাক্যটা পাঠ করতে পারি। Yes sir. আপনি শপথ বাক্যটা পাঠ করান। আমি মেজর আরিফ কর্নেল চৌধুরী সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে এই কোর্টরুমের সকল প্রকার শৃঙ্খলা বজায় রাখিব এবং যা সত্য তাই বলিব আমিন। প্লিজ সিট ডাউন প্লিজ অফিসার। Ashwell, Abir record দিত। আবির ভাই এদিকে আসেন 1 মিনিট ধুরুরি তলব করছে বন্ধু জুম দে ঘুরান এই দিকে ঘুরান লাগে মেজর আরিফ স্যার কোর্ট মার্শালের কাজ শুরু করুন। এনে আটা কিছু দিত ভাই গার্ড শোনো ভাই এনে আটা কিছু দিত আসামিকে পাঠিয়ে দাও। কি দিব এনে আটা কিছু দিলে বুঝছে এই আনা দেব না তাইলে আর কিছু নাই বেশি ধরাটা জানি কেউ ঠিক আছে একা দিতে পারে যায় করবো না এটা ধরিস না এনা শোকে মিউজিকের কাছে কোনটা দাও মানে ভিডিও এবার দাও মেজর আরিফ স্যার কোর্ট মার্শালের কাজ শুরু করে দিন। স্যার 29 অক্টোবর রাতে আজকের এই ট্রায়ালের অভিযুক্ত আসামি সিপাহী আকবর নিজেকে সেনা বিদ্রোহে নিযুক্ত করে। ওই দিন রাত 11টায় রেজিমেন্টের দুজন অফিসার ক্যাপ্টেন সাব্বির এবং মেজর রফে খান যখন গার্ড হাউস অতিক্রম করছিল সেদিন এই সিপাহী আকবর তাদের উপর গুলি চালায়। ক্যাপ্টেন সাব্বির ঘটনাস্থলে নিহত হন এবং মেজর রফে খান গুরুতরভাবে আহত হন। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী গুলিটি যদি তার 1 ইঞ্চি নিচে হার্টে লাগতো তবে নিশ্চিত মৃত্যুবরণ করত মেজর রফে খান। অর্থাৎ এই সিপাহী আকবর ওই 2 অফিসারের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। জেনে শুনে অংশগ্রহণ এবং সজ্ঞানে খুন করার কারণেই আজকের এই কোর্ট মার্শাল হচ্ছে স্যার। এই কোর্ট মার্শাল পরিকল্পিত ও সজ্ঞানে ক্যাপ্টেন সাব্বিরকে হত্যা এবং মেজর রফে খানের উপর হামলা করার কারণে করা হচ্ছে। সিপাহী আকবর, তুমি কি তোমার অপরাধ স্বীকার করো? হাউ ডু ইউ প্লিজ গিলটি অর নট গিলটি? ইয়েস স্যার, আমি খুন করেছি স্যার, আপনি আমাকে শাস্তি দিন স্যার। আর সময় নষ্ট না করে আমরা এই রায় দিয়ে দিতে পারি। মেজর মাহমুদ আপনি কিছু বলবেন? স্যার আমিও মনে করি সময় নষ্ট না করাই উচিত, কারণ আরও 18 জনের বিচার করতে হবে। এক সিপাহী আকবরের বিচারে যদি সারাদিন চলে যায় তাহলে বাকি 17 জন বিচার ছাড়াই জেলখানার সেলে বসে তাদের দণ্ডাদেশ পেয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন মেজর মাহমুদ? দিস ইজ ফ্যাক্ট স্যার। অনেকে আদালতে হাজির না হয়ে তাদের দণ্ডাদেশ পেয়ে গেছে, অনেকে বদ্ধভূমিতে গিয়ে জানতে পেরেছে তার কোর্ট মার্শাল হয়েছে এবং ফাঁসির দড়ি তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডোন্ট কনফিউজ দিস কোর্ট মার্শাল মেজর মাহমুদ, এটা কোর্ট মার্শাল দমদারাক্কা হিন্দি ছবি নয়। কোর্টের কাজে বাধা দেওয়ার ইখতিয়ার কারণেই। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। স্যার কোর্টের কাজ বিচার করা, সন্দেহাতীতভাবে অভিযুক্তকে শাস্তি প্রদান করাই কোর্টের কাজ। কোর্ট কিছু মানুষের বিচার করছে যাদের স্বাদ আছে, স্বপ্ন আছে, আছে পরিচ্ছন্ন জীবনবোধ। মানুষকে মানুষের মতো সম্মান দেওয়ার জন্য বিচার ব্যবস্থা। দিস এ কোয়েশ্চেন অফ হিউম্যান রাইটস। আপনার যদি মনে হয় আমি সামান্য ব্যাপারেও আপত্তি করছি তাহলে অন্য কাউকে আসামি পক্ষে উকিল নিযুক্ত করুন, আমি হেডকোয়ার্টারে ফিরে যাচ্ছি। ডোন্ট হ্যাট, সবাই জানে সিপাহী আকবর খুন করেছে, আসামি নিজেও তার স্বীকারোক্তি দিয়েছে। এরপরও আপনি কোন মানবিক সত্য আবিষ্কার করতে চান? স্যার সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়। আপনি মামলা শুনানির আগে স্থির করে ফেলেছেন খুনিকে, তাহলে এই কোর্ট মার্শালের প্রয়োজনটা কি? আদালত তো আগেই সিদ্ধান্ত করে নিয়েছে। মেজর মাহমুদ কি আসামির স্বীকারোক্তি শুনেননি? স্যার আমি নিজ কানে শুনেছি সিপাহী আকবর বলেছে সে হত্যা করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন সে হত্যা করলো? এই হত্যার মোটিভ কি? এমন কি ঘটনা সেনাবাহিনীর মতো ডিসিপ্লিন অর্গানাইজেশনে ঘটলো যার জন্য সিপাহী আকবরকে হত্যাকাণ্ডের মতো একটা জঘন্য কর্মকাণ্ডে ইন্ধন যোগালো? ইউর অনার, দুষ্টের দমন এবং শিষ্টের লালনের জন্য বিচার ব্যবস্থা। এই কোর্ট মার্শাল দণ্ডপ্রাপ্ত আসামিদের উচ্চ আদালতে যাবার অধিকার আমরা কেড়ে নিয়েছি, আর নিয়েছি বলেই এই কোর্টরুমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব সবার।
যদি বিশ্বাস করি কিছু জন্তু জানোয়ার নয়, সৃষ্টির সেরা জীব মানুষের বিচার এই আদালতে অনুষ্ঠিত হচ্ছে। ইওর অনার, এই কোর্ট মার্শাল শাস্তি প্রদান করেছে বিদ্রোহের কারণ। এই নিছক বিচারের নামে প্রহসন সাময়িক শান্তি ফিরিয়ে আনবে বটে, কিন্তু বপন করে রাখবে আরও একটি বড় ধরনের বিদ্রোহের বীজ। আমি একজন মানুষ, সিপাহী আকবর একজন মানুষ। আমি একজন মানুষের পক্ষ নিয়ে আদালতে কথা বলছি। এই অনিবার্য সত্যকে অস্বীকার করলে আমি আবারও বলবো আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওকে, গন। থ্যাংক ইউ স্যার। মেজর আরিফ, প্রথম সাক্ষী পেশ করুন। স্যার, এই মামলার প্রথম সাক্ষী রেজিমেন্টের সুবেদার জান্নাত। সুবেদার জান্নাত, সাক্ষীর কাঠগড়ায় চলে যান। প্লিজ। সুবেদার সাহেব, 29 অক্টোবর রাতে আপনি কোথায় ছিলেন? স্যার, ওই সময় আমি রেজিমেন্টের কাছেই ক্যান্টিনে ছিলাম। এত রাতে ওখানে কি করছিলেন? নাইট ডিউটি ছিল আপনার? না স্যার, গোলাগুলি শব্দ শুনে বাইরে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। ওই রাতে আলো ছিল না, আমি আর হাবিলদার বুঝে কথা বলছিলাম। ওই রাতে গার্ড ডিউটিতে কে নিযুক্ত ছিলেন? সিপাহী আকবর। আকবর? আচ্ছা, ওই রাতে সেখানে কি ঘটতে দেখেছিলেন বলুন তো? স্যার, ওই রাতে আলো ছিল না, পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই কিছু দেখতে পাইনি। সুবেদার সাহেব, ওই রাতে সেখানে আলো ছিল না, কিন্তু ওই রাত তো পূর্ণিমা ছিল। পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় গার্ড হাউসের 400-500 মিটার পর্যন্ত স্পষ্ট দেখা যায়। যাই হোক, যখন মোটর সাইকেল চলছিল তাতে কতজন লোক বাসা ছিলেন? দুজন। কে কে ছিলেন? ক্যাপ্টেন সাব্বির এবং মেজর এফ এ খান। চলন্ত মোটর সাইকেলে যখন রেজিমেন্টের দুজন অফিসারকে চিনতে পারলেন, তখন নিশ্চয়ই গার্ড ডিউটিতে নিযুক্ত এই আকবরকে চিনতে পেরেছিলেন। Yes, sir. তারপর সেখানে কি ঘটতে দেখেছিলেন? স্যার, মোটরসাইকেল যখন গার্ড হাউসের কাছে পৌঁছালো, আকবর গুলি চালিয়ে দিল। প্রথম গুলিটা ক্যাপ্টেন সাব্বিরের গায়ে লাগলো। ক্যাপ্টেন সাব্বির মাটিতে পড়ে গেলেন। মোটরসাইকেল যখন মাটিতে গড়াচ্ছিল, তখন আকবর দ্বিতীয় গুলিটা করলো। তারপর সেখানে কি ঘটতে দেখলেন? স্যার, আকবর দ্বিতীয় গুলিটা করলো। তারপর আমি আর হাবিলদার মুজিব দৌড়ে ঘটনাস্থলে আসি। আমি আর হাবিলদার মুজিব দৌড়ে যখন ঘটনাস্থলে আসি, আকবর আবার বন্দুক ছেড়ে তারপর? গুলি করার জন্য। তারপর সেখানে কি ঘটতে দেখলেন? স্যার, আমি আর হাবিলদার মুজিব দৌড়ে ঘটনাস্থলে আসি এবং হাবিলদার মুজিবকে আমি অর্ডার দেই সে আকবরকে পিছন থেকে জাপটে ধরে। অর্থাৎ আপনি যদি তাকে পিছন থেকে জাপটে না ধরার কথা বলতেন, তাহলে সে হয়তো মেজর খানকে খুন করে দিত। Yes, sir. তারপর সেখানে কি ঘটতে দেখেছিলেন? স্যার, হাবিলদার মুজিব যখন আকবরকে পিছনে জাপটে ধরে রেখেছে, তখন সে চিৎকার করে বলছে, ছেড়ে দাও আমাকে, গুলি আমি করেছি, আজ ওই রাজাকারের বাচ্চাকে আমি শেষ করে ফেলবো। স্যার, দ্যাটস অল। মেজর মাহমুদ, আপনি এবার সাক্ষীকে সওয়াল করতে পারেন। ঠিক আছে। কি করবো আপনার? সুবেদার জান্নাত, সেরা বিদ্রোহ একটি গর্হিত কাজ, স্বীকার করেন? বিলকুল স্যার। সাধারণ সৈন্যরা তা জানে। নিশ্চয়ই স্যার। তারপর তারা বিদ্রোহ করলো কেন? স্যার, আমি বলতে পারবো না। বলতে পারবেন না নাকি জানেন না? কোনটা? স্যার, আমি জানি না। এই কাঠগড়ায় ওঠার আগে আপনি শপথ করেছেন যা বলবেন সত্য বলবেন, ঠিক? জি স্যার। সৃষ্টিকর্তার নামে শপথ করেছেন? জি স্যার। মিথ্যা বললে গুনাহ হয়? জি স্যার। আচ্ছা, সত্য কথা বলছেন তো? জি স্যার। আচ্ছা সুবেদার, আপনি কি সরকারি কর্মচারী সমিতির নাম শুনেছেন? জি স্যার। বিপ্লবী সৈনিক সংস্থা নামক একটি সংগঠন আছে, তার নাম শুনেছেন? লোকমুখে শুনেছি। ওদের 19 দফা দাবির কথা জানেন? স্যার, তাও লোকমুখে শুনেছি। ওদের 19 দফার 12 দফায় বলা হয়েছে চাকুরির ক্ষেত্রে উপরওয়ালাদের অশ্রাব্য গালিগালাজ বন্ধ করতে হবে এবং তাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে হবে। অবজেকশন ইওর অনার, এগুলো মামলার সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রশ্ন। মেজর মাহমুদ, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। ডোন্ট ট্রাই টু কনফিউজ দিস কোর্ট। স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সুবেদার, আপনি গোলাগুলির শব্দ শুনে বাইরে আসেন। কারা এই গোলাগুলি করছিল? তখন বুঝিনি, পরে শুনেছি অন্যান্য রেজিমেন্টের সাধারণ সৈনিকরা বিদ্রোহী হয়ে গুলাগুলি করছিল। আপনার রেজিমেন্টের কোন সৈনিক কি সেনা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল? না স্যার, আমার রেজিমেন্ট অত্যন্ত ডিসিপ্লিন। তার মানে কি আপনার রেজিমেন্টের সিপাহী আকবর একাই সেনা বিদ্রোহ করে বসলো? আপনি কবে থেকে সিপাহী আকবরকে চেনেন? স্যার, গত 3 বছর যাবত। এই 3 বছর যাবত আকবরের সঙ্গে কারো ঝগড়াঝাটি কিংবা মারপিট হয়েছিল? না স্যার, মারপিট তো দূরের কথা, আকবর কারোর সাথে তর্ক পর্যন্ত করে না, একেবারে গো বেচারা। ক্যাপ্টেন সাব্বির কিংবা মেজর এফ এ খান কখনো কি ওর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিয়েছিল? তাকে শাস্তি দিয়েছিল? না স্যার,
তাহলে সে ক্যাপ্টেন সাব্বিরকে হত্যা করলো কেন এবং মেজর এফ এ খানের উপর হামলা চালালো কেন? স্যার আমি কি করে বলবো, আমি নিজের চোখে যা দেখেছি তাই বলেছি। সুবেদার সাহেব, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়। আমরা সত্যের একটা দিক থেকে দাঁড়িয়ে পুরোটা সম্পর্কে ভুল ধারণা করে বসে থাকি। স্যার চোখের দেখাই তো সত্যি হয়। তাই? আচ্ছা, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটা কি ঘুরছে? না স্যার। একটু লেফট রাইট করুন তো। স্যার হল্ট। এবার দেখুন কোর্টরুমের দরজা জানালা এগুলো কি ঘুরছে? জানালা নাই। না স্যার। আপনি একটু নিচে ঘুরুন। স্যার আমি আপনাকে ঘুরতে বলেছি। আরে আপ হল্ট। এবার দেখুন এই কোর্টরুমের দরজা জানালা এগুলো কি ঘুরছে? না স্যার। আপনি নিজের চোখের দেখা কথা বলছিলেন না, অথচ আপনার চোখের দেখাতেও ভুল হচ্ছে, একদম ভুল। এটুকু তো জানেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বলে তত মিথ্যা হয়ে যেতে পারে না। পৃথিবী ঘোরার সাথে এই মামলার কি সম্পর্ক? স্যার, মেজর মাহমুদ জেনে শুনে সাক্ষীও কনফিউজ করছেন। মেজর মাহমুদ, স্যার। আপনার এই কথার সাথে মামলার কি সম্পর্ক? বারবার বলছি কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না। এরপরও আপনি একের পর এক। সরি স্যার। থ্যাংক ইউ স্যার। মেজর মাহমুদ, স্যার। সাক্ষীকে আর কিছু সওয়াল করার থাকলে করুন। ইয়েস স্যার। আরে সুবেদার সাহেব, যে রাতে ঘটনা ঘটেছিল সেই রাতের গুপ্ত সংকেত কি ছিল? স্যার স্যার ঠিক মনে করতে পারছি না। আমি কি আপনাকে স্মরণ করতে সাহায্য করব? জি স্যার। কোনটা? পাসওয়ার্ড সুবেদার সাহেব। ওই রাতের পাসওয়ার্ড ছিল দ্য ব্ল্যাক নাইট, কালো রাত্রি। মনে পড়েছে? জি স্যার, জি স্যার মনে পড়েছে। সুবেদার সাহেব, আপনি কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন? না স্যার। আচ্ছা, আপনি কি জওয়ানদের এই আদেশ দিয়েছিলেন যে তারা কোনো অফিসার দেখলে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে না? না স্যার, জওয়ানদের এই আদেশ দেওয়ার আমি কে? সে অফিসার হোক আর সাধারণ সৈনিক হোক, গার্ড প্রত্যেককে থামাবে এবং পাসওয়ার্ড জিজ্ঞেস করবে। স্যার এত বছর ধরে চাকরি করছে আর এতটুকু জানবো না? ওই রাতে দুই অফিসার যখন গার্ড হাউস অতিক্রম করছিল তখন কি সিপাহী আকবর তাদেরকে চ্যালেঞ্জ করেছিল, থামতে বলেছিল, থামুন কোন হাই বলে কোনো চিৎকার করেছিল? স্যার আমি কিছু দেখিনি। আমি দেখার কথা বলছি না, আমি শোনার কথা বলছি। স্যার আমি নিজ কানে শুনিনি, তাই বলতে পারবো না গার্ড পাসওয়ার্ড জিজ্ঞেস করেছিল কিনা। কিন্তু গার্ড তো পাসওয়ার্ড জিজ্ঞেস করবেই। হ্যাঁ তা করবে, কিন্তু আমি তো স্যার নিজ কানে শুনিনি। তার মানে আপনি যা নিজ কানে শুনেননি তা বলাও হয়নি, তাই তো? আচ্ছা সুবেদার, আপনি কি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে গিয়েছিলেন? না স্যার। স্যার কিন্তু কেন? 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি তো সেদিন সেখানে ছিলেন না, ফলে নিজ কানে শুনেননি। তার মানে কি এই দাঁড়ালো বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতার ঘোষণা দেননি? স্যার আমি যা দেখেছি নিজের চোখে তাই বলেছি। সুবেদার সাহেব, কণ্ঠস্বর শোনা যায়, দেখা যায় না। আপনি ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে ছিলেন, মোটরসাইকেল চলছিল। মোটরসাইকেলের আওয়াজের মধ্যে আকবরের চিৎকার শোনা নিশ্চয়ই আপনার পক্ষে সম্ভব নয়। স্যার আমি ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে ছিলাম। আপনি কি ফিতা দিয়ে দূরত্ব মেপেছিলেন? আমি মেপেছি। আপনি ঘটনাস্থল থেকে 510 মিটার দূরে ছিলেন, মোটরসাইকেল চলছিল। মোটরসাইকেলের আওয়াজের মধ্যে ওই আকবরের চিৎকার শোনা আপনার পক্ষে সম্ভব নয়। ইটস সিম্পলি ইম্পসিবল। মেজর মাহমুদ, সিপাহী আকবর তো মোটর সাইকেলে চড়া দুই অফিসারকে চিনতেই পেরেছিল, তারপরও ও কেন জিজ্ঞেস করবে? প্রয়োজনটা কি? আছে, প্রয়োজন আছে। আচ্ছা সুবেদার, একটি কথা বলুন তো, যদি গার্ড কাউকে চ্যালেঞ্জ করে থামতে বলে এবং এর পরেও যদি কেউ না কিভাবে প্রমাণ হলো ও থামতে বলেছিল? প্রমাণটা করবার জন্য আমি কোর্টের কাছে প্রার্থনা করব, আজ রাত 11টায় ঘটনাস্থলে যাওয়া হোক। বিচারক সেইখানটায় দাঁড়াক যেখানে সুবেদার সাহেব দাঁড়িয়েছিল। কেউ একজন মোটরসাইকেল চালিয়ে আসুক, তাহলেই প্রমাণ হবে এত দূর থেকে মোটরসাইকেলের আওয়াজের মাঝে ওই আকবরের কণ্ঠস্বর শোনা যায় কি না। অলরাইট, কোর্ট যাবে ঘটনাস্থলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, সুবেদার সাহেবকে বসতে বলা হোক। এখন আপাতত আর কিছু জিজ্ঞাসা করার নেই, তবে মামলার প্রয়োজনে পুনরায় আমি তাকে কাঠগড়ায় ডাকতে পারি। সুবেদার জান্নাত, ইয়েস স্যার। আপনি বসে পড়ুন। জি স্যার। আচ্ছা স্যার, মামলার প্রয়োজনে আমি অ্যাজ এ রেজিমেন্টের সিও আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, যদি স্যার আপনি আসুন প্লিজ।
ওকে, মামলার সঙ্গতিপূর্ণ কারণে আমাকে সাক্ষীর কাঠগড়ায় যেতে হচ্ছে। তো এখন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন সরকারি পক্ষের উকিল মেজর আরিফ। মেজর আরিফ, কাম। ডাবলা হ্যাঁ স্যার, রেজিমেন্টের 2 অফিসার আপনার কাছে কখনো এই আকবরের বিরুদ্ধে নালিশ করেছিল? নো। এই 2 অফিসারের সেনা রেকর্ড কেমন ছিল? ইয়েস, এক্সিলেন্ট। থ্যাংক ইউ স্যার। মিস্টার মাহমুদ, প্লিজ। ইয়েস স্যার,